পাঠ করছি তপতী বিশ্বাসের লেখা গল্প মেঘের পরে রোদ উঠেছে। প্রতিদিন কাক ভোরে উঠে উনুনে আঁচটা দিয়ে রাতে জমে থাকা এঁটো বাসনের পাহাড় মাজতে বসে যায় সচি। রাস্তার ধারের কলতলা এখন পুরো ফাঁকা। আশপাশের দোকানদারদের ঝাঁপ খুলতে বেশ খানিকটা দেরি এখনো। এই ফাঁকে একটা পাইপ কলের মুখে গুঁজে দিয়ে দিব্যি ধোয়াই ধুইয়ের কাজগুলো সেরে দুধের ডেকচিটা উনুনে বসিয়ে ডাক দেয়, রঘুদা, 5টা বাজে, আমার কাজ শেষ। উনুনে দুধের ডেকচি বসিয়েছি, একটু নজরে রেখো, আমি চললুম, ঘুমোবো। এসব নিত্যদিনের গল্প কথা। ঘুমন্ত রঘুদাকে ডাক দিয়ে সচি আবার একটা ঘুম দিয়ে নেয়। সচির ডাকে বিছানা ছেড়ে উঠে বসে বয়স 60-এর রঘুদা, মানে আমাদের রঘুবীর নস্কর। দোকান সংলগ্ন এক কামরার ঘরে সচিকে নিয়ে রঘুদার সংসার হলেও গ্রামে ওর বউ আর 2 মেয়ে থাকে। মাঝে মধ্যে তারা আসা যাওয়া করলেও রঘুবীরের খুব প্রয়োজন না পড়লে পারতপেক্ষে ওদিকে পা মারায় না সে। শেষ কবে ও বাড়িমুখো হয়েছে সেটাই আজ তার মনে নেই। এরকম ব্যবহারের একটা কারণ আছে, আর সেটা হলো ওর বউ শেফালিদি। অনিচ্ছা সত্ত্বেও মায়ের কথা রাখতে গিয়ে শেফালিকে বিয়ে করেছিল রঘুদা। কিন্তু শেফালি বৌদি সংসারে মন থাকলে তো সারা জীবন বাপের বাড়ি আর নিজের আত্মীয় স্বজন নিয়েই কাটিয়ে দিল। বিয়ে স্তক শাশুড়ি বা স্বামীর প্রতি না কোনো দিন কোনো কর্তব্য করেছে, আর নাই গুছিয়ে সংসার করেছে। অথচ শাশুড়ি মরতেই শ্বশুরবাড়ির জমি জায়গা কড়াইগণ্ডে বুঝে নিয়ে জাঁকিয়ে বসেছে এখন। আর মেয়ে দুটো, সেগুলোও তেমনি হয়েছে। মাঝে মাঝে রঘুবীরের সন্দেহ হয়, মেয়ে দুটো ওরই তো, নাকি। নিজের স্ত্রীর সম্পর্কে এরকম ভাবনা নিঃসন্দেহে কুরুচিপূর্ণ হলেও মনের মধ্যে বেঁধে থাকা কাঁটার খচখচানিটা সেদিন দগদগে ঘা হয়ে গিয়েছিল যেদিন জানতে পেরেছিল নিজের তুতো ভাইয়ের সাথে শেফালি বৌদির বিয়ের আগে থেকেই নাকি দহরম মহরম ছিল। বিষয়টা প্রকাশ্যে আসতেই শাশুড়ির প্রশ্নের মুখে সে কথা নিজেই স্বীকার করেছিল শেফালি বৌদি। সেই থেকে রঘুদার কাছে শেফালি বৌদি শুধু একটা কর্তব্যের নাম, তার বেশি আর কিছুই না। শহরের চপ পকড়ির এই দোকানটাই এতদিন ধরে তার সংসারটা টেনে চলেছে। কী বা দিতে পেরেছে সচিকে? শুধু স্কুলের খরচ বাবদ 30টা টাকা, দুবেলা 2 মুঠো ভাত, আর বছরে 2 জোড়া কাপড় ছাড়া আর কিছুই চায় না সে। হাসি মুখে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সবটাই পুষিয়ে দেয় মেয়েটা। ও না থাকলেই চলতি দোকানের কাজ আর খদ্দের সামলানো একা রঘুদার পক্ষে কখনোই সম্ভব হতো না। রঘুদার মুখেই শুনেছিলাম সচির জীবন বৃত্তান্ত। প্রথম দেখাতে মেয়েটার প্রতি অদ্ভুত একটা মায়া পড়ে গিয়েছিল রঘুদার। জন্মানো মাত্রই অবাঞ্ছিত তকমা সেটে দিয়ে আস্তা করে ফেলে দিয়েছিল একদিনের সদ্যজাত মেয়েটাকে তার নিজের লোকেরা। সেদিন রঘুদাই ওকে বুকে তুলে নিয়েছিল। লোকেদের কথাকে অগ্রাহ্য করেই পিতৃস্নেহে একা হাতে কোলে পিঠে করে মানুষ করেছিল সচিকে। নিজের একাকিত্বের যন্ত্রণা অনেকটাই লাঘব হয়েছিল মেয়েটাকে পেয়ে। খদ্দেরদের রঘুদা ডাকটা শুনে শুনে সচিও সেই নামেই ডাকতে শুরু করেছিল তাকে। আধো আধো কথায় লঘুবীর ডাকটা শুনে হেসে গড়িয়ে পড়ত রঘুদা আর তার খদ্দেরেরা। কেউ কেউ আবার মস্করা করে বলতো, ওই হে রঘু, তোমার এই পালিত কন্যা রত্নটি যে তোমায় রাতারাতি রঘু থেকে লঘুতে পাল্টে দিল, এবার উপায়? শুনে একমুখ হাসি ছড়িয়ে পড়ত রঘুদার। বেশ গর্ব করেই বলতো, মেয়ে আমার রঘুই বলুক আর লঘুই বলুক, আমি মানুষটা তো একটা গোয়ার গোবিন্দ, বিদ্যের অভাব। রঘু আর লঘুর ফারাক বুঝি না দাদা, তাই ও যাই বলুক তাতেই আমি খুশি। কি হবে নামের পেছনে ছুটে, মানুষটা তো সেই আমি একটাই। সেসব দিনের কথা আজ অনেকটাই ম্লান হয়ে গেছে। পায়ে পায়ে অনেকটা পথ কবে পেরিয়ে এসেছে সচি। নিজের জন্মকথা আজ আর অজানা নেই ওর কাছে। ভালোবাসার অসীম কৃতজ্ঞতা শক্ত হাত দিয়ে জড়িয়ে ধরেছে রঘুদাকে। সচি এবার মাধ্যমিক পরীক্ষায় বেশ ভালো নম্বর নিয়েই পাশ করেছে। রঘুদার খুশি সেদিন বাঁধ ভেঙেছিল। সেদিন খদ্দেরদের জন্য চা ফ্রি করে দিয়েছিল রঘুদা। চপ, সিঙাড়া, জিলাপি, ঘুগনি আরও নানান রকমের খাবার মেয়ের পাশের খুশিতে হাফ দামে বেচেছে। কথাটা চাউর হতেই দোকানের সামনে লম্বা লাইন পড়েছিল। রঘুদার ভাণ্ডার সেদিন উপচে পড়েছিল। সেদিন রঘুদাকে দেখে মনে হয়েছিল লোকটা একচ্ছত্রের রাজা। রঘুদার এই দিলদরিয়া মেজাজ দেখে আমিও অবাক হয়েছিলাম। পাঠকবর্গ হয়তো ভাবছেন আমি আবার কে? রঘুদা সচির জীবনে এত কথাই বা জানলাম কিভাবে? কেনই বা আজ তাদের গল্প বলছে আপনাদের? আসলে আমি ওদের কেউ নেই, তবু অনেকটা। কি হলো, অবাক লাগছে? ভাবছেন হয়তো কেউ নয়,
তবু অনেকটাই। এ আবার কেমন ধারার কথা? তাহলে আমি আমার পরিচয়টা দিয়েই দিই। আমি উদয়ন সামন্ত। স্বর্গীয় শ্রীযুক্ত অবনীচন্দ্র রাহা ও মাধবী রাহার বাড়ি সূর্যোদয় আমার বর্তমান ঠিকানা। সম্পর্কে আমার মাসি ও মেসোমশাই হন। নিঃসন্তান মাসি মেসোর কাছে আমি তাদের সবেধন নীলমণি। বিধবা মায়ের একমাত্র সন্তান হয় জীবনের তাগিদে আর কিছু করে ওঠার স্বপ্ন নেই এখানে মাসির বাড়ি এসে উঠেছি। বড় রাস্তার মোড় ঘেঁষে মাসির এই বাড়িটা ব্যবসায়িক দিক থেকে খুব ভালো জায়গায় হয়। নিচের তলায় বেশ কয়েকটা দোকান বানিয়েছিলেন মেসোমশাই। খুব বিষয়ী মানুষ। তার সেই দোকানগুলোর মধ্যে একটা দোকানের নাম জয় মাতারা টি স্টল। আজ এই মাতারা টি স্টলের বয়স কম করে 25-26 বছর তো হবেই। এখানেই রঘুদার সাথে আমার প্রথম পরিচয়। আমি তখন ডাক্তারি পড়ছি। একদিকে পড়া, অপরদিকে মাসি মেসো আর মায়ের দায়িত্ব নিয়ে আমার তখন নাকানে চুবানি অবস্থা। শত চেষ্টা করেও মাকে শহরমুখী করতে পারলাম না। পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত ঘর ছেড়ে মাকে বের করে আনে সে সাধ্যকার। জীবনে টানাপোড়েনে আমিও তখন ক্লান্ত। এরই মাঝে কখনো সখনো সময় সুযোগ পেলে রঘুদার দোকানে রাজনৈতিক আলোচনার ঝড়ে গা ভাসাতাম। গরম চায়ের ভাঁড়ের সাথে সরকারি বাজেট আর ফুটবল ক্রিকেটের আপডেট সবই পাওয়া যেত জয় মাতারা টি স্টলের বৈঠকি আড্ডায়। বিষয়গুলো বেশ উপভোগ করতাম আমি। এখানে এলেই শচীর নিষ্পাপ মুখটা দেখে মনটা ভালো হয়ে যেত। ভগবান মনোমোহিনী রূপ দিয়েছিল শচীর। ওর ব্যস্ত জীবনের খুঁটিনাটিগুলোর প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করতাম। আমাকে দেখলেই একগাল হেসে বলে উঠত, কালো চা, 1 চামচ চিনি, একটু বিট নুন আর লেবু, তাই তো? একটু দাঁড়ান, বানিয়ে দিচ্ছি ডাক্তারবাবু। ওর মুখ থেকেই ডাক্তারবাবু কথাটা শুনলে খুব লজ্জা লাগতো। ওকে কিছু বলতে চেয়েও কিছু বলতে পারতাম না। কেমন যেন আড়ষ্ট হয়ে যেত জিভটা। বিষয়টা নিয়ে অনেক ভেবেও কোনো কুলকিনারা করতে পারিনি। অথচ কত সাবলীলভাবেই কথাগুলো বলে যেত ও। দোতলার ঘরে জানালার পাশে টেবিল লাগিয়ে পড়তে বসতাম আমি। আমার মুখটা থাকতো রাস্তার দিকে। গলির মুখে মানুষদের ব্যস্ততা সবটাই ধরা পড়তো আমার চোখে। প্রায় দিনই জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে শচীকে স্কুলে যেতে আসতে দেখতাম। সবুজ পরে সাদা শাড়ি আর সবুজ দুটো ফিতে দিয়ে বিনুনি বেঁধে কাপড়ের ব্যাগটা বুকের কাছে চেপে হেঁটে যেত মেয়েটা। যতদূর চোখ যায় হাঁ করে চেয়ে থাকতাম। তবু ওকে কখনো বলতে পারিনি আমার জীবনে ওর জায়গাটা কোথায়। শুধু মনে হতো মেয়েটা বড্ড বাচ্চা, তাই হয়তো আমার ভালোবাসাটা উপলব্ধি করতে পারছে না। একদিন ঠিক পারবে। কিন্তু আমার সে আশাই রয়ে গেল। আমার মাসি বিষয়টা আঁচ করেছিল, তাই একদিন বলেই বসলো, এভাবে লুকিয়ে লুকিয়ে না দেখে একদিন সরাসরি বলেই দেখ না কি বলে। ওর মনের কথাটাও জানতে পারবি। তারপর না হয় আমি তোর মায়ের সাথে কথা বলবো। জানি দিদিকে বোঝানো মুশকিল। একটা কুলগোত্রহীন মেয়েকে নিজের ছেলের বউ করে আনবে, এতটা উদারতা দিদির কাছ থেকে আশা করাই মূর্খামি। তবুও তোর জন্য আমি সেটাও করব। দরকার পড়লে আমি নিজে তোর বিয়ে দেব। তুই শুধু একবার সাহস করে কথা বলে তো দেখ মেয়েটার সাথে। মাসের কথাটা শুনে সত্যি মনে হয়েছিল আমার যথেষ্ট সাহসের অভাব আছে। না, কথাটা আর বলা হয়ে ওঠেনি। ওকে সামনে দেখলেই সব কিছু কেন যে তালগোল পাকিয়ে যেত সেটাই বুঝতে পারতাম না। সময়ের সাথে সাথে দুজনেই এগিয়ে গেলাম যে যার মতো। ডাক্তারি পড়া শেষ করে 2 বছরের জন্য গ্রামে প্র্যাকটিসের জন্য পাঠানো হলো আমাকে। আমার ভাগ্যে জুটল একটা আদিবাসী অধ্যুষিত গণ্ডগ্রাম। পাহাড় জঙ্গল ভেদ করে সেখানে সবে শিক্ষার আলো প্রবেশ করেছে। স্বাস্থ্য পরিষেবা তো দূরের কথা। তবু নিজের দিক থেকে অক্লান্ত চেষ্টার পরে কিছুটা হলেও তাদের বোঝানো সম্ভব হয়েছিল। এই 2 বছরে 2 বার বাড়ি গিয়েছিলাম মায়ের সাথে দেখা করতে। সত্যি কথা বলতে মাসির ওখানে যেতে পারিনি, শুধুমাত্র সাহসের অভাবে। মাসির কথাটা মনের মধ্যে সবসময় ঘুরপাক খেত। আমি ডাক্তার উদয়ন সামন্ত, যে কিনা একটা অচেনা আদিবাসী গ্রামের মানুষকে বুঝিয়ে শুনিয়ে ডাক্তারি চিকিৎসার জন্য রাজি করাতাম, সেই আমি কিনা একটা মেয়েকে নিজের মনের কথা বলতে পারলাম না। শেষে একটা চিঠিতে নিজের মনের কথা লিখে পোস্ট করে দিলাম। শুরু হলো আমার প্রতীক্ষার দিন গোনা। এসবের মাঝে মেসোমশাই স্ট্রোকের খবর পেলাম, সাথে মাসের চিঠি। পারলে একবার দিন 2 জন্য আয়, তোর মেসো খুব অসুস্থ, শেষবারের মতো দেখতে চায়। এই চিঠি পড়ে কোনো অজুহাত খাড়া করি কিভাবে? মানুষটা বড় ভালো ছিল, নিজের সন্তানের মতো বড় করেছিল আমায়। প্রতি পদক্ষেপে আমার সাথে ছিল, আমাকে চলতে শিখিয়েছিল।
তার শেষ সময়ে তার সামনে গিয়ে দাঁড়াতে না পারলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তাই ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলাম। যাবার সময় গ্রামের বাড়ি থেকে মাকেও সাথে নিলাম। মেসোমশাইয়ের প্রাণটা যেন আমার জন্য আটকে ছিল। আমার হাতে মাসের দায়িত্ব দিয়ে আমাকে কিছু করার অবকাশ না দিয়েই অমৃতলোকে চলে গেলেন। যেহেতু মুখাগ্নি আমি করেছিলাম, তাই শ্রাদ্ধ শান্তি শেষ হওয়া পর্যন্ত ওখানেই থাকতে হবে। শোকের বাড়ি, লোকের ঢল। মেসোমশাইয়ের বন্ধু পরিজনের আসা যাওয়ার মধ্যে 3 বার দেখলাম শচীকে। শোক সন্তাপে জর্জরিত 2 মহিলাকে নিজের নিরলস সেবা দিয়ে অনেকটাই সুস্থ করে তুলেছিল সে। সেদিন হঠাৎ করে নিজের বয়স থেকে কয়েক ধাপ এগিয়ে যাওয়া একটা মেয়েকে দেখলাম আমি। সময়, পরিস্থিতি আর পরিবেশ আজ সবই যেন বদলে গেছে। সেই পাহাড়ি ঝর্ণার মতো বয়ে চলা নির্ঝরণীর মধ্যে শান্ত দিঘির গভীরতা খুঁজে পেলাম। চিঠিটা পেয়েছে কিনা জিজ্ঞাসা করি, সেটুকু পারলাম না। যদি বলে হ্যাঁ, তাহলে তো উত্তর না দেবার কারণটাও জিজ্ঞাসা করতে পারবো না। তাই বিষয়টা চেপে গেলাম। কাজকর্ম সবে শেষ হয়েছে। আগামীকাল ফিরে যাব। নিজের মনে জিনিসপত্র গোছগাছ করছি। মনে হলো কেউ যেন ঘরে এসে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এই অসময়ে মা বা মাসি ওরাই হবে হয়তো, আর একটা দিন থেকে যাবার জন্য বলতে এসেছে। তাই আগে ভাগেই বলে দিলাম, আর থাকতে পারবো না। এবার না ফিরলে আমার খুব ক্ষতি হয়ে যাবে। ডাক্তারের এই ফেজে ছুটি নেওয়ার নিয়ম নেই। তাও আমার বিষয়টা আলাদা ছিল বলে ছুটি মঞ্জুর হয়েছে। এবার আমার ফিরতেই হবে। কথাগুলো শুনেও কোনো উত্তর নেই দেখে বেশ অবাক হলাম। মাথাটা ঘোরাতেই একরাশ বিস্ময়। দরজা আটকে দাঁড়িয়ে আছে শচী। চোখ দুটো ছলছল করছে। কি বলবো ওকে? যদি কেউ দেখে ফেলে বিপদ হবে। মা দেখলে কি বলবে? মাসি, সবাই ছিছি করবে। ঘর ভর্তি লোক কেউ দেখে ফেললে ওর বদনাম হবে। না, আমি তা হতে দিতে পারি না। এভাবে দৌড় আগলে রেখেছো কেন শচী? লোকে দেখে নানান কথা বলবে। যাও, বাড়ি যাও। এই দুপুরবেলায় নির্জনতার সুযোগ নিয়ে এভাবে আমার ঘরে আসাটা তোমার শোভা পায় না। তুমি রঘুদার সম্মান। তোমার ছোট্ট ভুলে তার সম্মান মাটিতে মিশুক আমি চাই না। কোনো কথা না বলে নিজের হাতের একটা বালা আমার হাতে দিয়ে ছুটে চলে গেল মেয়েটা। বালাটা দেখেই চমকে উঠলাম। মায়ের বালা, তাও শচীর হাতে? কীভাবে এলো কিছুই বুঝে উঠতে পারলাম না। ভ্যাবাচাকা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শচী চলে যাওয়া দেখলাম। পাশের ঘর থেকে মা কখন উঠে এসেছে খেয়াল করিনি। তার ডাকে সম্বিত ফিরে পেলাম। খোকা, শচী চলে গেল কেন রে? তোদের কি ঝগড়া হয়েছে? যা, মানিয়ে নিয়ে আয়। আর শোন, যাবার আগে একবার এ ঘরে আয়, কথা আছে তোর সাথে। মায়ের মুখে শচীর নাম শুনে অবাক হয়ে গেলাম। পাশের ঘরে গিয়ে দেখি বিছানার উপর আমার পাঠানো সেই চিঠিখানা পড়ে আছে। এ চিঠি তো আমি... কিছুই বুঝতে বাকি রইল না আমার। এ শচীর কাজ। যদি ওর আপত্তি ছিল তাহলে চিঠিটা ছিঁড়ে দিলেই পারত। এভাবে মা মাসির সামনে... ছি, কি ভুল করেছে সে। নিজের গালেই চটি মারতে ইচ্ছে করছে। এদের কথা বলার আগেই নিজের ভুলটা স্বীকার করলে অন্তত নিজের চোখে ছোট হব না ভেবে কিছু বলতে যাব, তার আগেই মাসি বলে উঠল, খোকা, তোর চিঠিতে কেয়ার অফেতে তোর মেসোমশাইয়ের নামটা থাকায় সব গণ্ডগোল হয়ে গেল। পিয়ন চিঠিটা শচীকে না দিয়ে আমাকে দিয়ে গেল। শচীর প্রতি তোর ভালোবাসাটা আমার অজানা ছিল না, তাই চিঠিটা দেখে খুব খুশি হলাম। শচীকে ডেকে চিঠিটা পড়তে বললাম। মেয়েটা পড়ে লজ্জায় ওর মুখ চোখ রাঙা হয়ে উঠল। বুঝলাম ও তোকে ভালোবাসে, তাই তোর মা নিজের বালা দিয়ে তোদের সম্পর্কটা মেনে নিল। এবার বল, তুই কি বলছিস? তুই কি এখনও ওকে... শচীর ফেরত দেওয়া বালাটা বিছানায় রেখে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। দেখলাম মা আর মাসি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। ফেরত দিয়ে গেছে। পড়িয়ে আয়, এই কাজটা এবার তোর। মাসি বেশ রেগেই কথাটা বলে উঠল। আমিও বালাটা নিয়ে বেরিয়ে গিয়ে সারা ঘর খুঁজে বেড়ালাম। কোথাও খুঁজে পেলাম না। শেষে কি মনে হতেই ছাদে গিয়ে দেখি মহারানী পায়রাকে দানা দিচ্ছে। ঈশান কোণে একখণ্ড মেঘ একটু একটু করে সারা আকাশ ছেয়ে ফেলেছে। আমাকে দেখে মুখ বেঁকিয়ে বলে উঠল, তোমার সেকলে বাঁধা পড়তে আমার বয়ে গেছে। দূরের বাগানে আম গাছ থেকে পাখিটা বলে উঠল, বউ কথা কও, বউ কথা কও। অভিমানটা যেন দ্বিগুণ হয়ে গেল। সিঁড়ির দিকে পা বাড়াতেই পেছন থেকে জড়িয়ে ধরল শচী। ওর উষ্ণ পরশ গায়ের গন্ধ
সব ছাপিয়ে আজ ধরা দিল ওর মনটা। শচীর অস্পষ্ট শব্দগুলো মনকে দোলা দিল। ভালোবাসি, ভীষণ ভালোবাসি ডাক্তারবাবু তোমাকে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।